শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আর একটি নতুন দিন শুরু হলো এবং আজকের এই দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল লাবণ্য, কেমন আছো? শুভ সকাল, আমি বেশ ভালো আছি এবং আজকে সকালে তোমাকে এসেই একটু হঠাৎ চমকে গিয়েছিলাম যে আজকে তুমি, তা আমার খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। তুমি কেমন আছো? কেমন চলছে সবকিছু? সবকিছু ভালো চলছে। তোমাকে পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে আর খুব উপভোগ করছি আসলে বৃষ্টি স্নাত সময়গুলো। একদম, বর্ষা যেন আমাদের হৃদয়কে একেবারে রাঙিয়ে দিয়ে যাচ্ছে, কি বলো? সত্যিই তাই, খুব সুন্দর সময় কাটছে। চলো জানিয়ে দিই আজ আমাদের এই সুন্দর দিনে কে আছেন। আর তুমি তো জানোই রাঙা সকালের প্রতিটি সকাল মানেই আলোকিত করে একজন অতিথি থাকে। একদমই, চলো কে আছে জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের সকালের অতিথি স্থপতি জিনাত ইসলাম। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভীষণ ভালো আছি। পুরো অনুষ্ঠান জুড়ে আপনার জীবন সম্পর্কে জানবো, আপনার কাজ সম্পর্কে জানবো, যেভাবে আপনি স্থপতি হয়ে উঠলেন, পাশাপাশি শিক্ষকতা করছেন। একেবারে শৈশব থেকে শুরু করি। শৈশব কিন্তু আমাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ। কেমন ছিল? আপনি তো যতটুকু জানি আপনি ঈশ্বরদীতে জন্মগ্রহণ করেছেন। জি, আমার জন্ম ঈশ্বরদীতে। যদি একেবারে শৈশব থেকে বলি, ঈশ্বরদীতে একটা মাটির ঘরে আমার জন্ম। এটা বলতে আমার বেশ ভালো লাগে, মাটির একটা ঘ্রাণ পাওয়া যায় মনে হয়। তারপর আমার বেড়ে ওঠা মানে ছোটবেলা থেকে পুরোটা সময় জুড়ে বেড়ে ওঠা খুলনাতে। আচ্ছা, আমি খুলনাতে বড় হই। ওখানকার স্কুল, কলেজ, তারপর ইউনিভার্সিটি, পুরোটা সময় জুড়ে আমার সময় কেটেছে খুলনাতে। খুলনাতে আসা হলো কেন আপনাদের? খুলনাতে আসা হলো বাবার চাকরি সূত্রে। তো ওখানে চলে আসা হলো। আমরা বাবা কি করতেন? বাবা ছিলেন একটা জুট মিলের অফিসার ছিলেন। আচ্ছা, তো সোনালী জুট মিল, ওখানকার অফিসার ছিলেন উনি, প্রোডাকশন অফিসার ছিলেন। তো ওইখানে আমাদের শিফটিং হলো, এই কারণে খুলনাতে থাকা হতো আমাদের রেলিগেটে আমরা থাকতাম মহেশ্বর পাশা। আচ্ছা, মহেশ্বর পাশা একটা বড় গ্রাম আসলে। মহেশ্বর পাশা গ্রাম বলতে ঠিক মফস্বল, গ্রাম বলবো না, মফস্বলের ওই জীবনটা ছিল একেবারেই অন্যরকম। মানে শৈশবটা অসাধারণ একটা শৈশব কেটেছে বলতে পারি আমি। কারণ যেহেতু মফস্বল, সবাই সবাইকে চিনে, পরিচিত, একজন আরেকজনকে চিনে। আর ওখানকার যে প্যাটার্নটা ছিল, মানে আপনি যদি বলেন হাউজিং প্যাটার্নটা, খোলামেলা, ভীষণ রকম গাছগাছালিপূর্ণ একটা জায়গা। তারপরে স্কুলটাও কাছে, হেঁটে হেঁটে যাওয়া যেত। যখন আমি হেঁটে হেঁটে স্কুলে যেতাম, আমাদের বাসার পাশে ওখানে আসলে হেরিটেজ বিল্ডিং ছিল, মানে মহেশ্বর পাশে একটা জমিদার বাড়ি এবং তার সামনে একটা বিশাল পুকুর, শিউলিতলা, এটার পাশ দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যেতাম। আচ্ছা, তো তখনই আসলে ওই যে বাড়িটার মধ্যে কেউ থাকতো না, জমিদার বাড়িটাতে বেসিক্যালি কেউ থাকতো না। তো ওইটা মানে একটা অন্যরকম আকর্ষণ কাজ করতো যে কি আছে ওই বাড়ির মধ্যে, যাব একদিন। সবাই বলতো ভুতুরে বাড়ি, আমি কিন্তু ওই ভুতুরে বাড়িতে গিয়েছি। বেশ একা একা ঘুরতে চলে যেতাম ছোটবেলায়। কত বছর বয়স তখন? তখন আমার বয়স হবে 8। আচ্ছা, সেই সময় দেখা যেত যে আমি ওই বাড়ির মধ্যে একা একা ঘুরতে চলে গিয়েছি। কেউ হয়তো জানেও না যে আমি ওখানে ভেতরে গিয়ে এক্সপ্লোর করে এসেছি যে আসলে কি আছে। তো এইভাবে হচ্ছে স্কুলে ওটা ভালো, পুরনো জিনিসগুলো না বেশ ভালো লাগে আমার। পুরনো ভাঙা ইটের মধ্য দিয়ে বাইরে আলো আসছে দেখছি, একটা গাছ, শিউলিতলাটা যেটা বললাম যে পুকুরের পাশে একটা শিউলিতলা ছিল, ওই শিউলিতলা পুকুরের পাশে ঘাটে বসে থাকার যে আনন্দ, ওটা ওই সময়ই আমার ভালো লাগতো। আচ্ছা, অন্যরকম একটা আনন্দ কাজ করতো ভেতরে। তো স্কুলে যখন যেতাম তখন হতো যে আমরা একসাথে দলবল ধরে যেতাম। মজা হতো এখানে যে আমরা ওই এখন যেমন হয় যে বাবা মা গাড়ি করে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়, অনেক বেশি সিকিউরিটির চিন্তা করতে হয়। আর মফস্বলে যেটা হতো, কার মেয়ে বা কার ছেলে সবাই সবাইকে চিনে, কেউ হয়তো একটু উল্টোপাল্টা কিছু করলে প্রতিবেশীরাই শাসন করছে, আসলে আবার প্রতিবেশীরাই টেক কেয়ার করছে সবাইকে। এ ধরনের সিচুয়েশন ছিল তখন। আমরা একসাথে অনেকে স্কুলে যেতাম। স্কুলে যখন ভর্তি হলাম সেটাও অনেক মজার ছিল যে অনেকে মিলে একসাথে ভর্তি হতে যাচ্ছি। তো পুরো স্কুল লাইফটাতে অনেক মজা করেছি ভীষণ। আর ছোটবেলা আমি একটু দুরন্ত ছিলাম। আচ্ছা, একটু দুরন্ত টাইপের ছিলাম।
শান্তশিষ্টও বলা যায়, যে যখন পড়তে হচ্ছে তখন আমি ঠিক পড়ছি, আমাকে বলতে হচ্ছে না যে পড়তে বসো বা অন্য কিছু। কিন্তু যখন আবার দুরন্তপনাটা শুরু হতো স্কুলে গিয়ে, সেটা আবার অন্য রকমের। সেটার জন্য বকা খেতেন নাকি বাবা মা? বকা খেতাম না কারো কাছে, ওই নালিশটা আসতো না কখনো। যেটা হতো যে লেখাপড়াতে মোটামুটি মনোযোগী ছিলাম, প্রথম থেকেই বেশ মনোযোগী ছিলাম। ওই লেখাপড়ায় ভালো হবার কারণেই হয়তো বা এই পরিবারের নালিশটা কাছ থেকে আসছে, সাপোর্টটা অনেক হ্যাঁ। বেশি পেয়েছেন। হ্যাঁ, সেটাই। আপনারা ক ভাই বোন ছিলেন? আমরা 3 ভাই বোন ছিলাম। আপনি কততম? আমি সবার ছোট। এই জন্যই বেশ দুরন্ত তো একটু দূরে, মানে সবার আদুরেও এবং ছিলাম, আদরের হ্যাঁ, ছিলেন সবার বেশ। কাছ থেকে আদরে ছিলাম। আর যেহেতু যে লেখাপড়াটাও একটু ভালো ছিলাম বলে প্রতিবেশীরাও বেশ আদর করতো। মানে ওই যে বললাম যে প্রতিবেশীরা মিলে একটা লার্জেস্ট ফ্যামিলি বলা যায় মফস্বলে, যেটা আসলে এবং একদম আমাদের ওই সময়টায় সাম্প্রদায়িকতা ছিল না আসলে। আমরা যে কোনো ধর্মের অনুষ্ঠানগুলোতে সবাই মিলে একসাথে পার্টিসিপেট করতাম। মানে আমি যদি উদাহরণস্বরূপ বলি যে একটা পুজোর অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়ে বোঝার উপায় নেই আসলে কে কোন ধর্মে, সবাই আনন্দ করছি আমরা যে আমাদের মোড়ে একটা উৎসব হচ্ছে। তো সেখানে সবাই মিলে পার্টিসিপেট করছি। ফ্রেন্ডসদের ক্ষেত্রে যেটা হতো যে পুজোর সময় আমরা যাব তাদের বাসায়, ওদের যে পুজোর নাড়ু, বিশেষ করে লুচি নাড়ু এগুলো খাওয়া যে উৎসব, আবার একই সময় ঈদের সময় আমাদের বাসায় আসা, ঈদের সেমাই খাওয়াটা, ওরাও নতুন জামা নিত ঈদের সময়টায়। তো এই যে আবেশটা ছিল, এই আবেশে আসলে আমি বড় হয়েছি ওই ছোটবেলা থেকে। আর আরেকটা জিনিস আমার মনে পড়ে, ছোটবেলাতে আমি একটু কালচারাল দিক থেকে ওরিয়েন্টেড ছিলাম। আচ্ছা, ওটা আসলে না বুঝে ওরিয়েন্টেশনটা। যেমন ক্লাস 3-তে পড়ি তখন আমি, আমাদের হেড স্যার হঠাৎ করে আমাকে শিক্ষা সপ্তাহ বলে আমাদের অনুষ্ঠান, হ্যাঁ জাতীয় শিক্ষা সপ্তাহ তো হতো প্রতি বছর, সেখানে নিয়ে গেলেন। কি করতে হবে কিছু জানি না আমি, নাথিং। তারপর ওখানে গিয়ে আমি দুটোতে আবার ফার্স্টও হয়ে গেলাম। বাহ, আচ্ছা। আমি ওখানে তাৎক্ষণিক বক্তৃতা ছিল, আচ্ছা, উপস্থিত বক্তৃতা যেটা ওটা ছিল, এবং একক অভিনয়, এই দুটোতে প্রথম হলাম। বাহ। ওখানে একটা মজার ঘটনা ছিল যে আমি তো তখন ক্লাস 3-তে পড়ি, বেশ ছোট, হ্যাঁ অনেক ছোট, থিনও ছিলাম। তো যেটা হলো যে আমি যাওয়ার পরে প্রোগ্রামের অনুষ্ঠান শেষ হলো, সবকিছু পুরস্কার বিতরণী হতে হতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। বাসায় যে ফিরবো তখন আসলে ভেহিকেলও খুব বেশি কিছু নাই, আমাকে শিক্ষকরাই নিয়ে গেছেন সাথে করে, কোনো গার্জিয়ানও সাথে নাই। এখন কিছুটা দূর এসে আমি বলছি আমি আর হাঁটতে পারবো না, মানে আমি একেবারে কান্না জুড়ে দিলাম যে আমার পক্ষে আর হাঁটা সম্ভব না, আমি বাসায় যেতে পারছি না। তো আমার মনে আছে যে আমাদের হেড স্যার নিয়ে গেছিলেন, স্যার বললেন তুই তো চ্যাম্পিয়ন, তোকে আমি কাঁধে করে নিয়ে যাব। উনি আসলেই আমাকে তার কাঁধে বসিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিলেন এবং মানে দোয়া রেখে গেলেন যে তুই অনেক বড় হ, যেন আমি ভবিষ্যতেও বলতে পারি আমার মেয়েটা চ্যাম্পিয়ন। বাহ, চমৎকার। একদিকে এই দুরন্তপনা, আবার আপনি চমৎকার সব কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত। এভাবেই আসলে আমাদের জীবনটা গড়ে ওঠে আস্তে আস্তে। আপনার সম্পর্কে আমাদের কিছু তথ্য আছে, আমরা আমাদের দর্শকদের একটু জানাতে চাই। প্রিয় দর্শক, আধুনিক স্থাপত্য শিল্পে পরিবেশ বান্ধব ও সৃজনশীল ডিজাইন করে যাচ্ছেন স্থপতি জিনাত ইসলাম। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্থাপত্য বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতার পাশাপাশি হাউজিং প্রকল্পে পেশাদার স্থপতি হিসেবেও কাজ করে যাচ্ছেন। তিনি চতুষ্কোণ নামের একটি স্থাপত্য প্রতিষ্ঠানের সঙ্গে সহ-প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করে যাচ্ছেন। জিনাত ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে স্থাপত্য নিয়ে তার গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। 2019 সালে কলম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবান ডিজাইন কনফারেন্সে তার গবেষণাপত্র বেস্ট পেপার অ্যাওয়ার্ড লাভ করে। কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অফ আর্কিটেক্টসের সম্মেলনেও তিনি তার থিসিস উপস্থাপন করেছেন। শিক্ষা, গবেষণা এবং পেশাগত অনুশীলনে সক্রিয়তা তাকে একজন প্রতিশ্রুতিশীল ও সমাজ সচেতন স্থপতি রূপে তুলে ধরেছে। চমৎকার কিছু অর্জন, তার সঙ্গে শৈশবের একটা সম্পর্ক অবশ্যই রয়েছে। আমরা আবার শৈশবে ফিরে যেতে চাই। তারপরে এই যে সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে থাকা, এটা কি পরবর্তী সময়ে ছিল? হ্যাঁ, পুরোটা সময় জুড়েই ছিল। পুরোটা সময় জুড়ে ছিল বলতে প্রতি বছরে যে শিক্ষা সপ্তাহগুলো হতো সেখানে অংশগ্রহণ করেছি এবং প্রতিবারই দেখা গেছে যে প্রচুর পরিমাণে প্রাইজ নিয়ে যে ফেরা ঘরে সেটা হতো।
আর সবসময় কি বক্তৃতা বা উপস্থিত অভিনয় বক্তৃতা, দেওয়া হতো? হ্যাঁ অভিনয় ছিল, সাথে পরবর্তীতে নাচটা অ্যাড হয়েছিল বাহ। এবং বিতর্ক করেছি। তো বিতর্কতে পার্টিসিপেট করতাম। কোথাও কি শেখা হতো নাচ বা নাচটা অভিনয়? শিখেছিলাম, নাচটা খুলনাতেই শিখেছিলাম, কিন্তু অভিনয় বা অন্য যেটা ছিল যে উপস্থিত বক্তৃতা বক্তৃতা, তো বিতর্ক, আসলে, হ্যাঁ। এগুলো কোনোটাতেই শেখা হয়নি। এগুলো সব নিজের চর্চা থেকে, নিজে থেকেই আসলে স্বতঃস্ফূর্তভাবেই করা, এবং স্বাচ্ছন্দ্য বোধ করতাম। শিক্ষকদের সাপোর্ট নিশ্চয়ই পেয়েছেন। ভীষণ ভীষণ রকম সাপোর্ট পেয়েছি। আগলে রাখতো আমার শিক্ষকরা আমাকে, সত্যি বলতে তারা। কারণ হচ্ছে যে দুরন্তপনা ছিল, কিন্তু এই সমস্ত কিছু মিলিয়ে যে লেখাপড়ায় যখন পার্টিসিপেট করছি, প্রাইমারি স্কুল তারপরে হাই স্কুলগুলোতে রেজাল্টগুলো খারাপ হতো না, রেজাল্টগুলো বেশ ভালোই ছিল ওই সময়। এই কারণে দেখা যেত যে আবার এই কালচারাল ফিল্ডগুলোতে অংশগ্রহণ করতাম, এই কারণে এক্সট্রা কেয়ারও ছিল। একটা এক্সট্রা কেয়ার আমি সব সময় পেয়েছি এবং শিক্ষকদের কাছ সে সময় থেকে। কথা বলছিলেন যে প্রতিবেশীরা একেবারে পরিবারের মানুষ হয়ে যায়। আমার মনে হয় শিক্ষকদের ক্ষেত্রেও এমন একটা এমন বিষয় একটা ছিল বিষয় যে ছিল। বাবা মা কতটা খেয়াল রাখছে জানি না, কিন্তু তখন শিক্ষকই এই যে কাঁধে তুলে আপনাকে নিয়ে আসছেন, এই যে ভালোবাসাগুলো তখন সত্যি অন্যরকম একটা বিশেষ। ভালো হ্যাঁ, লাগে। একদমই। আসলে ভালো স্টুডেন্ট হয়ে গেলে সবার কাছ থেকে আসলে ভালোবাসাটাও মেলে, তাই না? আসলে অত ভালো স্টুডেন্ট বলবো কি না, ভালোই ছিলাম, খারাপ ছিলাম না, ভালো স্টুডেন্টই ছিলাম। ভালোবাসাটা আসলে এই সব কারণে। আর আমাদের সময় যেটা ছিল যে মানে খুব বেশি যে শিক্ষকদের সাথে তাদেরকে সম্মান করা, রেসপেক্টের যে ব্যাপারটা, দুষ্টু হলেও কিন্তু আমরা যে সম্মান প্রদর্শন করতে হবে সেটা ছিল সেটা আমাদের মধ্যে একদম মানে পুরোপুরি ছিল। একটু বাবা মার কথা শুনতে চাই যে এই আপনাকে নিয়ে তাদের কোনো স্বপ্ন ছিল কিনা? এই যে আপনি গান করছেন, গান তো করছেন না, নাচ করেছেন, একটু নাচ করেছি, বা অন্যান্য কালচারাল পার্টগুলোতে করেছি, স্কুলে তো রেগুলারই করেছি। শিক্ষা সপ্তাহে যখন আমি প্রথম হলাম, ওটা হচ্ছে ক্লাস 7-এ, তখন হচ্ছে জেলা পর্যায়ে আমি প্রথম হয়েছিলাম। আপনার উপস্থিত বক্তৃতা এবং অভিনয়ে দুটোতেই আমি প্রথম হলাম। এরপরে কল পড়লো যে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে হবে, ঢাকাতে আসতে হবে, কিন্তু আনফরচুনেটলি আসা হয়নি। আচ্ছা। তো আসা হয়নি বিভিন্ন কারণে, আসলে ওই সময়টা ম্যানেজ করা যায় নাই, আমাকে কে নিয়ে আসবে এই টাইপের কিছু জটিলতা ছিল। তো ওই সময় আসলে হয়তো আরো অনেক বেশি এগিয়ে যাওয়ার যে সুযোগটা ছিল সেটা থাকতো। তো জেলা পর্যায়ে প্রথম, ওটা একটু খারাপ লাগা কাজ করতো আমার একটা সময়, যে বাবা মার আমি কি স্বপ্ন যেতে ছিল পারলাম না। আপনাকে নিয়ে? পরিবারের কথা একটু বলতে চাই, তাহলে আমাকে নিয়ে যে মানুষটা সবচেয়ে বেশি স্বপ্ন দেখতো সে আমার বোন, আমার বড় বোন। আমিও নিজেকে নিয়ে হয়তো এত স্বপ্ন দেখিনি, আমার বোন আমাকে নিয়ে যতটা স্বপ্ন দেখতো, বলতো যে তোমাকে মানে আমি অনেকটা দূর এগোবো, আমাকে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হতে হবে, এটা বেসিক্যালি ইঞ্জিনিয়ার হতে হবে, এটা তার স্বপ্ন ছিল যে তুমি ইঞ্জিনিয়ার হবে। তো বোনের ক্ষেত্রে আমি মানে বলতে পারি যে সে একদমই নিবিড়ভাবে চাইতেন। আমার হাতে খড়িটাও আমার বড় বোনের হাতে। কি নাম তার? তাহমিনা খাতুন। আচ্ছা। তো তিনি হচ্ছে সব সময় আমাকে যে টেক কেয়ার করাটা, আগলে রাখাটা, সেটা সব মানে আমার বড় বোন যে খুবই বেশি করতো আর কি, অনেকটা মায়ের আদলে যে টেক কেয়ারটা করা সেটা করতো। আর হচ্ছে আম্মুর ক্ষেত্রে ছিল আম্মু গৃহিণী। আম্মু শেষ পর্যায়ে এসে যেটা হয়েছে যে আম্মু আমাকে এত বেশি সাপোর্ট করেছে, সব কিছুতে সাপোর্ট করেছে, যে আমি যা করতে চেয়েছি আমাকে সব কিছুতেই সে সাপোর্ট করেছে। মানে আমি সবসময় এমন হয়েছে যে আমার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, আমি আমার পছন্দের যে জিনিসগুলো আছে বা আমি যেটা করতে চেয়েছি ঠিক বলে মনে করেছি, সেই সব কিছুতে আমি স্বাধীনতাটা পেয়েছি। এসএসসি পরীক্ষা দিলেন, তখন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কোন সাবজেক্ট বাছাই করলেন? আমি হচ্ছে স্কুল যদি বলি, প্রাইমারি স্কুল যেটা বললাম যে মফস্বলে মহেশ্বর সাথে, ওখানে আমাদের স্কুল শেষ করলাম। তারপর ক্লাস 7 পর্যন্ত হাই স্কুলে, ওটারই সেকেন্ড ভার্সন যেটা, সে হাই স্কুলে পড়লাম। এরপরে ক্লাস 8-এ এসে আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে ভর্তি হই। তো গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে যখন আসলাম, তখন যেটা হলো যে আমার আসলে বন্ধু বৎসল অনেক, বলয়টা অনেক বড়। তো ওখানে যখন আসলাম তখন আরও কিছু বন্ধু জুটে গেল জীবনে। তো বন্ধুদের কথা বলতেই হবে, বন্ধুরা আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের সাথে কাটানো সময়গুলো মানে আমার জীবনের বেস্ট টাইম বলতেই হবে। তো আমরা 8টা ফ্রেন্ড ছিলাম, একদম মানিকজোড়ের মতন। কখনো সবাই বলতো যে মেয়েদের মধ্যে আমরা দেখি যে অনেকের অনেক ধরনের সমস্যা হয়, অনেক কিছু হয়, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের সে বন্ডিংটা রয়ে গেছে। তো এমন ছিল যে তখন সাবজেক্ট চয়েসের কথা আপনি বলছিলেন, আমি বলবো, আমি ওদের কথাটা একটু বলেই নেই। তো আমাদের এমন সিচুয়েশন ছিল যে একজনকে হয়তো নক করা হয়েছে
যে আজকে আমরা ওখানে যাচ্ছি, বাকিরা সবাই হাজির, সো কে কাকে কখন জানালো এই বিষয়টা আমাদের মধ্যে কাজ করতো না, যে আমাকে তো বলেনি আমি কেন যাব। সো এই ধরনের সিচুয়েশন আমাদের মধ্যে কাজ করতো না, শুধুমাত্র একজনকে কল করলেই বাকিরা সবাই উপস্থিত কিভাবে যেন হয়ে যেত। তো সবাই মিলে যখন আমরা এখন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আসলো, যে কিছু ফ্রেন্ড আমাদের চলে গেল কমার্সে, আবার কিছু ফ্রেন্ড চলে আসলো আর্টসে, তখন কিছু মন খারাপ কাজ করছিল যে সবাই মিলে একটা সাবজেক্ট যদি চয়েস করতে পারতাম, একই ক্লাসরুমে আমরা থাকতে পারতাম, এটা খুব ভালো হতো। কিন্তু শেষ পর্যন্ত সেটা হলো না। সেই বয়সে আসলে আমরা ভীষণ আবেগপ্রবণ থাকি, খুবই তাই না? আবেগপ্রবণ থাকি। তারপরে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমাকে চলে যেতে হলো সায়েন্সে। আপনি কি তখন ঠিক করে রেখেছিলেন যে আপনি আসলে কোন প্রফেশনে যাবেন, বা তখন কি কোনো পরিকল্পনা ছিল? তখনকার পরিকল্পনাটা না খুব মজার ছিল। ওই যে বললাম গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে পড়তাম, তো এই সাবজেক্ট চয়েস তো আমাদের ক্লাস 9 থেকে চলে আসে। তো যেটা হলো গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু গুরুত্বপূর্ণ অংশ ভীষণ তখনকার ডিসিশনটা। তো আমাদের স্কুলটা কুয়েটের ঠিক পাশে, খুলনাতে কুয়েটের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, ওটার একদমই অ্যাডজাসেন্ট বলতে পারেন। তো আমরা যখন স্কুল থেকে ফিরতাম, ওই যে বললাম যে একটা বন্ধু বলয় ছিল বেশ বড়, আমরা হেঁটে হেঁটে কুয়েটের মধ্য দিয়ে আসতাম, বাসায় ফিরতাম। স্কুল শেষ করে আমরা কুয়েটের মধ্যে দিয়ে ফিরতাম। তখন আমরা বিভিন্ন জন বলতাম যে ক্লাসরুমগুলো দেখা যেত, ক্লাস করছে স্টুডেন্টরা দেখা যেত, তখন থেকে স্বপ্ন কাজ করতো কুয়েটে পড়বো। মানে কুয়েটের ওই ক্লাসরুম দেখে বলতাম ওই ক্লাসরুমে একদিন আমি পড়বো। এভাবে করে আমরা এক একজন এক একটা ইয়েতে ছিল। তো আমার খুব অ্যাট্রাকশন ছিল ওইটাই, যে যখন ফিরতাম ওটার মধ্যে দিয়ে দেখেই ভালো লাগতো যে এখানে সব ইঞ্জিনিয়ারিং পড়ছে, ছেলেরা মেয়েরা পড়ছে, তো কোনো একদিন আমি এখানে পড়বো। তখন থেকে আসলে স্বপ্ন কাজ করতো যে এখানে পড়তেই হবে। তো সেখান থেকে আসলে ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসবো, সেই বিষয়টা মাথার মধ্যে, সায়েন্স, হ্যাঁ সেটাতে তখনই চলে আসে যে সায়েন্স নিয়েই পড়তে হবে অবশ্যই, কারণ এখানে পড়তে গেলে সায়েন্স ম্যান্ডেটরি, তো সায়েন্স নিয়ে পড়বো। তখন সাবজেক্ট চয়েসে সায়েন্স চলে আসে। তারপরে সায়েন্স নিয়ে পড়লেন, এসএসসিও দিলেন। হ্যাঁ, এসএসসি কেমন হলো রেজাল্ট? রেজাল্ট ভালো হলো। তার আগে আমাদের সময়, এখন কতটা আছে আমি জানি না, বৃত্তি বলে একটা ইয়ে ছিল, তখন ক্লাস 8-এ হতো, ক্লাস 5-এ হতো, তো ওগুলোতে অ্যাটেন্ড করেছি। এরপরে তো এসএসসির রেজাল্ট হলো, রেজাল্ট ভালো হলো, দেন তো কলেজে চলে আসলাম। কোন কলেজে ভর্তি হলেন? খুলনা সরকারি মহিলা কলেজ। ওখানে তো অল্প সময়, আসলে কলেজ জীবনটা কেমন কেটেছে? কেমন ছিল খুলনা সরকারি মহিলা কলেজ? বন্ধু বান্ধবরাও কি আপনার সঙ্গে সঙ্গে আবার কলেজে ঢুকে পড়লো না? আমরা একসাথে আবার কলেজে চলে গেলাম। তখন কতজন একসাথে আসলে সায়েন্সে ছিলেন? তখন একসঙ্গে আমরা চলে গেলাম 4 জন মাত্র। হ্যাঁ, আর বাকিরা তো বিভিন্ন অন্য কলেজেও চলে আসলো। এরপরে যেটা হলো যে আমরা কলেজ জীবনটা আরেকটু অন্যরকম ছিল। কলেজেও এক্সপ্লোর করেছি, মানে স্কুলে যেমন হচ্ছে স্কাউট ছিল, স্কাউট করতাম, কলেজে গিয়ে সেটা হলো গার্লস গাইড। আচ্ছা, হ্যাঁ। তো গার্লস গাইডে পার্টিসিপেট করার জন্য যেটা হতো, আমাদেরকে স্কাউটিং এর জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়াটা, ওটা ছিল অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। বাসা থেকে যেতে দিবে না, বাইরে থাকতে হবে গিয়ে। তো তারপর যেটা হলো, ওখানেও একজন ম্যাডাম জুটে গেলেন, একদম মায়ের মতন স্নেহ করা, আমি টেক কেয়ার করবো, বাসায় ফোন টোন করে কথা বলে নিয়ে গেলেন আমাদেরকে। তো ওখান থেকে বাইরে চলাচল করা শেখা, এবং ওই যে কিছু বিল্ড করা, এই সব জিনিসগুলো কিন্তু কলেজের ওই জায়গাগুলো থেকে চলে আসলো। পার্টিসিপেট করা বিভিন্ন প্রোগ্রামগুলোতে, যেমন নাটক করেছি প্রচুর, কলেজের যে প্রোগ্রামগুলো ছিল, অ্যাঙ্করিং করেছি, তারপরে তো এই বিতর্কতে তো অংশগ্রহণ করতামই। এসব মিলেই ছিল। আর সাথে তো বন্ধুদের সাথে ঘোরাঘুরি, আড্ডা, একসাথে পিকনিকে যাওয়া, আমরা কলেজের বাসে যেতাম, ওই জার্নিটা ছিল অন্যরকম। পুরো বলা যায় একদম এক্সপ্লোর করেছেন আপনি এই সময়টা, বেশ এনজয় করেছেন একদম। এমনি তখন খুলনার বাইরে কি যাওয়া হতো? খুলনার বাইরে একেবারে যাওয়া হতো না। খুলনার বাইরে যেতাম বলতে মানে খুলনার গ্রামের বাড়িতে যাওয়া যেটা হতো, মাঝে মধ্যে খুবই কম সময় যাওয়া হতো ওইটাই, তাছাড়া আমরা খুলনার মধ্যেই থাকা হয়েছে। তারপরে চলেই আসে একেবারে বিশ্ববিদ্যালয় জীবন। এটাও একটা যুদ্ধের সময়, আসলে কোথায় পড়বো বা কোথায় ভর্তি হব, যেহেতু আপনার কুয়েটের একটা স্বপ্ন ছিল, তো কি হলো গল্পটা আপনার কাছ থেকে শুনি। হ্যাঁ, কুয়েটের একটা স্বপ্ন ছিল, তো যেটা হলো পরীক্ষা দেওয়ার পরে থাকে ভর্তি পরীক্ষার একটা প্রস্তুতি থাকে। আমার একটা ফ্রেন্ডের নাম উল্লেখ করে আমি বলি, শিমলা, আমরা দুজন, সবাই বলতো যে এরা মানিকজোর, মানে আমরা রেগুলার একসঙ্গে সময় কাটিয়েছি, দীর্ঘ সময় আমরা একসঙ্গে কাটিয়েছি আমাদের জীবনের। এখনো নিশ্চয়ই যোগাযোগ আছে? অবশ্যই এখনো পর্যন্ত যোগাযোগ আছে।
তো আমাদের দুজন মিলেই আমাদের এই জার্নিটা শুরু হলো, পড়াশোনার জার্নিটা। আমরা একসাথে পড়তামও। তো আমাদের দুজনেরই টার্গেট ফিক্স করা হলো যে এখন ভর্তি পরীক্ষা দিতে হবে, আমাদের পড়তে হবে। এর মধ্যে আরেকটা ঘটনা বলে রেখে, ওই যে বললাম যে 8 জন আমাদের, তো বাসার একদমই কাছে আরেকটা ফ্রেন্ড ছিল, ওর ইচ্ছা ছিল ও আর্কিটেকচারে পড়বে। আচ্ছা, আমি আর্কিটেকচার সম্পর্কে কিছুই জানতাম না, নাথিং। আমার তো টার্গেট আমি ভাই কুয়েটে পড়বো, তখন কুয়েটে আর্কিটেকচার ছিল না। সো ওভাবে প্রিপারেশন নেওয়ার পরে যেটা হলো, আলটিমেটলি যখন আমরা ভর্তি হতে গেলাম, কুয়েটে ভর্তি হওয়ার সুযোগ পেলাম। কিন্তু ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যদি আমি একটু বলি, ভর্তি পরীক্ষাটা তো আমার আর্কিটেকচারে দেওয়ার কোনো কথাই না, কারণ আমি আসলে খুলনা ইউনিভার্সিটির ফর্মও কিনবো না, আর আর্কিটেকচার সম্পর্কে তো আমি জানিই না কিছু। তো আমার ওই ফ্রেন্ড ও বলল যে একটা কাজ কর, আমাকে তো একা একা যেতে দিবে না পরীক্ষা দিতে, বা আমি একা গেলেই বা কি করব, ওই দিন তো তোর প্র্যাকটিস হয়ে যাবে, তুই জাস্ট গেলি আমার সাথে। আচ্ছা, এখন তুই একটা ফর্ম কিন। তো ফর্ম কিনে ফেললাম একসাথে, যে ঠিক আছে একটা ফর্ম কিনে রাখলাম। তারপর যেটা হলো যে আমরা দুজন একসাথে যেহেতু ভর্তি পরীক্ষা দিতে যাব, ও দেখতাম বেশ আঁকাআঁকি করছে, অনেক কিছু করছে টরছে, কোনো প্রিপারেশন নাই। একদিন জোর করে বলল যে একটা ক্লাসে ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস ছিল, তুই জাস্ট এমনিই চল, আমি যেহেতু ওখানে ভর্তি হব দেখবো, তুই আমার সাথে একটু গেলি। তো সেখানে গিয়েই আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসেই মোটামুটি একটু আর্কিটেকচার সম্পর্কে তারা ধারণা দিলেন, বললেন। এতটুকুই হচ্ছে আমার জানা তখন পর্যন্ত আর্কিটেকচার সম্পর্কে। এরপর যখন আমি ভর্তি পরীক্ষা দিতে গেলাম, তখন আরেকটা মজা হলো যে ওই দিনে আমাদের কোনো অন্য পরীক্ষা ছিল না, অন্য কোথাও কোনো পরীক্ষা ছিল না, যেহেতু আগের দিনও আমি বেড়াতে গিয়েছি, কারণ আমার মোটামুটি কুয়েটের ইয়েটা আমি জানি, ভালো এসছে। এরপর যেটা হলো, ভর্তি পরীক্ষা যখন দিতে যাব ওর সঙ্গে, দেখি সিট পড়েছে দুজনের দুই জায়গায়। আমি বেসিক্যালি চাচ্ছিলাম খুলনা ইউনিভার্সিটি আমি একটু দেখবো, ঘুরতে যাব, এই জন্য যাওয়া, কিন্তু সিট দুই জায়গায়। তো পরীক্ষা দিতে গিয়ে এখন আমি আর কি করবো, মানে খুব বোরিং একটা সময় আমার কাটছে। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, পরীক্ষা যখন দিচ্ছি একটা প্র্যাকটিসও হয়ে যাক, কি কোয়েশ্চেন আসছে দেখি, পরীক্ষাটা দেই। আর সাথে ওখানে আর্কিটেকচারের ফর্মটা আলাদা একটা ফর্ম হিসাবে থাকতো ইঞ্জিনিয়ারিং স্কুলের সাথে। এবার এতটা সময় আমি বাইরে কি করব, কারণ খুলনা ইউনিভার্সিটিতে আমার সিট পড়ে নাই, তো বাইরে বেরিয়ে যে ঘুরবো সেটাও সম্ভব না। ইঞ্জিনিয়ারিং এর পরে আর্কিটেকচার পার্টের অ্যাডমিশন টেস্টের আর কি স্ক্রিপ্ট আসলো। আমি স্ক্রিপ্ট হলে বসে আমি দেখছি যে সবাই খুবই সুন্দর আঁকছে, অনেক কিছু করছে, আমার আসলে করার কিছুই নাই, নাথিং। তারপরে আমি চিন্তা করলাম আচ্ছা এখানে অনেক কিছু আছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বলে একটা পার্ট ছিল। আচ্ছা, ওই পার্টের গুলো আমি একটু মানে খুব ইন্টারেস্টিং লাগলো, যে যেমন হচ্ছে একটা ফর্ম দেওয়া ছিল, যে এই ফর্মটা উত্তর দিক থেকে কেমন হবে দেখতে, দক্ষিণ দিক থেকে কেমন হবে দেখতে। তো ওগুলো আমি করে ফেললাম, যে আচ্ছা ঠিক আছে করি, বসে আছি তার চেয়ে এগুলো করি। এইভাবে করতে করতে বেশ খানিকটা করা হয়ে গেছিল। এরপর যখন আমি শুনলাম যে হ্যাঁ আমি আর্কিটেকচারে চান্স পেয়েছি, আমি তো খুবই অবাক যে এটা কিভাবে সম্ভব। কিন্তু আনফরচুনেটলি আমার ফ্রেন্ডটা চান্স পায়নি। আচ্ছা, মানে ওরই আসলে ছোটবেলা থেকে স্বপ্ন, ও অনেকের সাথেও যোগাযোগ করেছে যারা আর্কিটেকচারে পড়ছে, এবং ও অনেক চেষ্টাও করেছে, মানে দীর্ঘ চেষ্টা ছিল তার, কিন্তু সে চান্স পেল না। আর এদিকে আমি কুয়েটে ভর্তি হব, কিন্তু কোনো একটা ইন্সপিরেশনে, ওই সময়ের একজন মানুষের ইন্সপিরেশন এরকম ছিল যে না তুমি আর্কিটেকচারে পড়ো, আর্কিটেক্ট হলে তুমি নিজস্ব মানে একটা নিজস্বতা তৈরি করো, এ ধরনের একটা ইয়ে থেকে শেষ পর্যন্ত আমি আর্কিটেকচারে ভর্তি হয়ে গেলাম কুয়েট রেখে। আর আমার ফ্রেন্ড যারা আমরা মানিক জোর, ও ভর্তি হলো কুয়েটে। বদলে গেল আসলে রাস্তাটা আমাদের বদলে গেল। ও সেই কুয়েটে ভর্তি হলো, আর আমি চলে আসলাম খুলনা ইউনিভার্সিটিতে আর্কিটেকচার ডিপার্টমেন্ট। আসলে এমন হয়, কিন্তু আমরা যা স্বপ্ন দেখি সেটা মাঝে মাঝে পরিবর্তন হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে সেই পরিবর্তনটা আসলে দরকার আছে। পরিবর্তন হয়ে আসলে এমন একটা জীবন, এমন একটা জিনিস আমাদের জীবনে চলে আসে যেটা আসলে হয়তো আমরা কল্পনাও করিনি। হ্যাঁ, এভাবে আসলে জীবনের মোড়টা পরিবর্তন হয়। তারপরে কি ঘটলো? এরপরের জীবনটা নিয়ে যদি বলি, এই যে একটু আগে বলছিলাম না যে ভীষণ স্বতঃস্ফূর্ত শিক্ষক আমাকে কাঁধে করে বাসায় এগিয়ে দিয়ে গেছেন, তারপর অন্যান্য জায়গায় শিক্ষকদের অনেক সাপোর্ট পেয়েছি, বেশ চাঞ্চল্যকর সময় কেটেছে দুরন্তপনা দিয়ে। কিন্তু তারপর যখন আর্কিটেকচারে ভর্তি হলাম, ওই যে প্রথমে বলেছি আমি আর্কিটেকচার সম্পর্কে কিচ্ছু জানতাম না। ভর্তি হলাম, ভর্তি হওয়ার পরে প্রথম ক্লাসে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি আর্কিটেক্ট না হলে কি হতে। তো তখন আমি স্বতঃস্ফূর্ত থেকেই বলে ফেলেছি যে আমি অভিনয় শিল্পী হতাম। আচ্ছা, এটা নিয়ে খুব মানে মজা করা হয়েছিল যে প্রথম ক্লাসে এরকম উইয়ার্ড অ্যান্সার বোধহয় আর কেউ দেয়নি। আচ্ছা, অনেকেই অনেক টাইপের অ্যান্সার করেছে, কিন্তু এরকম কথা কেউ বলেনি
যা হোক, এরপরে আমার তো মন খারাপের শেষ নাই, মানে মন তো পড়ে আছে আমার কুয়েটে, যদিও আমি এখানে ভর্তি হয়েছি কিন্তু মন পড়ে আছে ওখানে। তো এরপর আসলো ক্লাসের প্রসিডিউর, বেসিক্যালি সব কিছুতে যখন প্রথম আমাদের ক্লাস শুরু হলো, তো আর্কিটেকচারে তো লেখাপড়াটাই একটু ভিন্ন ধর্মী, এখানে বই পুস্তক মুখস্থ করে গিয়ে ক্লাস করবার কিছু নেই, একটু ভিন্ন ধারার। তো প্রথম আমাদের একটা প্রজেক্ট ছিল, মানে ফার্স্ট সেটা একটা স্কেচ একটা প্রজেক্ট ছিল। আচ্ছা, তো আমার আর্কিটেকচার সম্পর্কে ধারণা নাই, খুব বেশি যে আগ্রহ ছিল এমনও না, তার মধ্যে আমি খুব বেশি আঁকাকিও করতে পারতাম না, আঁকিবুকিতে একেবারেই ভালো ছিলাম না, কারণ আগেই বলেছি আমার ফিল্ড ছিল আসলে অভিনয় ছিল, বিতর্ক ছিল, না আমি কিন্তু একবারও বলিনি যে কখনোই আমি ওই ফিল্ডে ছিলামই না। তারপর যেটা হলো, রেজাল্ট আসলো প্রথম প্রজেক্টের যখন, তখন দেখা গেল আমি ক্লাসে সবচেয়ে লোয়েস্ট মার্কস পেয়েছি। আচ্ছা, আমি তো বাসায় ফিরে আবার কান্না শুরু করলাম। এক হচ্ছে কুয়েটে পড়ার সুযোগ পেয়েও আমি সেখানে পড়লাম না, আর এমন একটা জায়গায় পড়লাম যেটা সম্পর্কে আমি কিছুই জানি না, এবং আলটিমেটলি মনে হচ্ছিল যে 5টা বছরের জার্নি, তো এটা একটা সমুদ্রের মতন, কিভাবে আমি পার করব এটা। তারপর তো যেটা হয় ফার্স্ট ইমপ্রেশন একটা ব্যাপার থাকে, কিন্তু দেখা গেল যে আমি ক্লাসের লোয়েস্ট মার্কস হোল্ডার, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে যে টিচারদের ক্ষেত্রেও যে অত ভালো না একটা ধারণা কিন্তু চলে আসে। তো আমি যেটা বলছিলাম যে আমার ইন্টার পর্যন্ত, কলেজ লেভেল পর্যন্ত যেটা ছিল, যে ধারাতে আমি এগিয়েছি সেই ধারাটার হঠাৎ করে মনে হচ্ছিল যেন একটা ছন্দপতন হয়ে গেল এরকম। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি এবং একটা পর্যায়ে এমন হলো যে আমি কি আসলে সেকেন্ড টাইম অন্য কিছু ট্রাই করবো, তো তখন মনে হলো না, আমি আসলে একটু শেষ দেখতে চাই, দেখি কি হয়। তারপর আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু হয় কি আর্কিটেকচারটা শুধু চেষ্টা না, এটা নিজেকে আত্মস্থ করতে হয় আসলে, যে আমি স্থপতি হতে চাই বা আমি স্থাপত্য প্র্যাকটিসটা করতে চাই, এটা অনেকটাই আয়ত্ত করার একটা বিষয়। সো শুধুমাত্র আমি জিত করব, হয়ে যাবে, পড়ে ফেললাম, মুখস্থ করে ফেললাম, এরকম যেহেতু না, এই জিনিসটাও আসলে তখন ওয়ার্ক করছে না। তো এভাবে করে আমার ফার্স্ট ইয়ারটা কেটে গেল। ফার্স্ট ইয়ারে আমার গ্রেডিং মোটামুটি আসলো, খুব ভালো যে আসছে সেটা না, মোটামুটি আসলো, যেহেতু কোনো রকম করলাম আমি এগুলোতে। এরপর যখন আমি সেকেন্ড ইয়ারে উঠলাম, সেকেন্ড ইয়ারে ওঠার পরে আমাদের ক্লাস নিতেন, আমাদের পায়েল স্যার ক্লাস নিতেন। আচ্ছা, তো পায়েল স্যার বেশ জনপ্রিয় একজন শিক্ষক, আমারও একজন প্রিয় শিক্ষক বলবো। উনি আমাদের যখন ক্লাস নিতেন, উনি এত সুন্দর করে যে কোনো জিনিসকে বুঝিয়ে বলতেন, নিজেও বেশ প্র্যাকটিস করতেন টিচিংয়ের পাশাপাশি। সো সব কিছু মিলে ওনার প্রেজেন্টেশন, ওনার বোঝানোটা ছিল অন্যরকম। তো ভালো লাগা কাজ করতে থাকলো। তারপর যেটা হলো, যখন সেকেন্ড ইয়ারে ওঠার পরে হলো কি, এই যে স্কেচ করা বা এই জিনিসগুলো কমে গিয়ে তখন চলে আসলো আসলে অনেক বেশি, আমি বলবো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই যদি আপনি হন, তাহলে ওই জিনিসগুলোকে আপনি আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, তখন যেটা চলে আসলো যে আমি যখন কাজ করছি, প্রপোর্শন নিয়ে কাজ করছি, মানুষের স্কেল নিয়ে কাজ করছি, বিভিন্ন স্পেস নিয়ে কাজ করছি, তখন আমি অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে গেলাম যে হ্যাঁ বেশ ভালো লাগছে। তো একটা প্রজেক্ট করলাম, এক্সিবিশনে আসলো, মানে আমাদের ভালো প্রজেক্টগুলো করিডোরে এক্সিবিট করতে হতো, ওখানকার করিডোরগুলোতে এক্সিবিট করতে হতো। করিডোরে এক্সিবিট হলো, তখন সবাই প্রশংসা করছিল, তো এটা একটা ভালো লাগা কাজ করলো, এবং নিজের মধ্যে থেকে একটা আগ্রহ তৈরি হতে থাকলো যে আচ্ছা এরকম হলে কেমন হয়। নিজে একটা স্পেসের মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম, মানে যেটা আমি ডিজাইন করছি আমার কল্পনায় আমি ওটার মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলাম যে এই স্পেসটা এরকম হবে কি না, কেমন হবে, কীরকম হলে ভালো হতো, এই জিনিসগুলো ভেতরে কাজ করতে থাকলো। তো যেটা বলছিলাম যে আয়ত্ত করার ব্যাপার, নিজের মধ্যে একটু আত্মস্থ করার ব্যাপার, আমি হচ্ছে সেকেন্ড ইয়ারে যখন মাঝামাঝি, তখন থেকে আসলে আর্কিটেকচারের প্রতি একটা আগ্রহ, অন্য রকমের আগ্রহ আমার তৈরি হলো। তখন থেকে চেষ্টাটা ছিল, আগের চেষ্টা আর এই চেষ্টার মধ্যে একটা পার্থক্য ছিল। এখন আমার ভালো লাগা কাজ করছে, সেখান থেকে আমার আগ্রহ। আর আগেরটা যেটা ছিল যে হ্যাঁ আমি কেন হচ্ছে না, একটা জিত করে আগ্রহ হচ্ছিল। তো আমি প্রায়ই বলি যে আর্কিটেকচারের সাথে আসলে আমার বলা যায় অ্যারেঞ্জ ম্যারেজ। তারপরে না, যার সঙ্গে আগে কখনো আমার প্রেম ছিল না, তারপরে আমার ভালোবাসাটা তৈরি হয়েছে এটার প্রতি। তো যখন এই ভালোবাসাটা তৈরি হয়ে যায় যে কোনো একটা কিছুতে, তখন দেখবেন যে সেটার জন্য আপনি অনেক কিছু করতে পারেন, ঠিক তাই, ঝাঁপিয়ে পড়ার মতন। রাত জাগা, আমাদের ক্লাসের নেচারটাই অন্যরকম ছিল, যে সব একদম সকালে ঢুকছি, আমাদের 8টায় ক্লাস শুরু হতো সকালে,
তারপর যখন আমাদের পরবর্তী ক্লাসগুলো শেষ হতো বেশ দেরি করে, অন্য সব ডিপার্টমেন্ট ডিসিপ্লিন বলি আমরা খুলনা ইউনিভার্সিটিতে, তো ডিসিপ্লিনের ক্লাস শেষ হয়ে গেছে, তারপর দেখা গেল আমরা বের হচ্ছি একদম সন্ধ্যা করে বের হচ্ছি, কেউ নেই, আমরা বলতাম যে আমরা আর কাকপক্ষী ছাড়া আর কেউ থাকে না, যখন আসি তখনও অনেক সকালে, আর যখন বেরোই তখনও এরকম। তারপর যেটা হলো গ্রুপ প্রজেক্ট থাকতো, একসাথে কাজ করা, কাজ শুরুর আগে যে কোনো একটা সাইটে গিয়ে সেটাকে এক্সপ্লোর করা, সেটা সম্পর্কে স্টাডি করা, অন্য রকমের আর কি। স্টাডি বেসও সাবজেক্ট আছে, সেগুলো পড়তে হয়েছে, সেগুলো পড়তে হতো, কিন্তু তার সাথে যেটা হতো যে আপনার এই যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলোকে, জীবনকে জানা, মানুষকে জানা বা একটা প্রকৃতিকে জানা এবং সেটাকে নিয়ে কাজ করা, এই জিনিসগুলোকে আমরা আয়ত্ত করতে শুরু করে যাই। আসলে এই যে ভালোবাসার কারণেই কিন্তু আপনি এই যে আমাদের সম্মুখে এখন বসে আছেন স্থপতি হিসেবে, পড়াচ্ছেন এবং সঙ্গে সঙ্গে কাজ করছেন, এই ভালোবাসা না থাকলে কিন্তু কখনোই সেটা হতো না। এবং আরেকটা পয়েন্ট আমি বলতে চাই যে আপনি শৈশবে যেভাবে বেড়ে উঠেছেন, একটা সৃজনশীলতা ছিল আপনার মধ্যে, একটা সুন্দর পরিবেশ, এটাও কিন্তু একজন স্থপতি হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অবশ্যই। কি বলেন আপনি, কিভাবে দেখেন বিষয়টা? হ্যাঁ, এটা অবশ্যই রেখেছে। যেমন আমি যদি একটু ইয়ে করি নিজেকে, তাহলে অ্যানালাইসিস করে পরে আমি করেছি, কালারের ব্যাপারে আমি খুব সচেতন ছিলাম ছোটবেলা থেকেই। যেমন হচ্ছে একটু ঘর গোছানোটা আমার বেশ পছন্দের কাজের মধ্যে ছিল, যে কি করব, রান্না করতে পছন্দ করতাম ছোটবেলা থেকেই। তার সাথে প্রপোর্শনটা কিন্তু অনেক বেশি ওয়ার্ক করে, এবং ওই যে বললাম যে ঘর গোছানোটা, ঘরের রংটা আর নিজের পোশাকের রং, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাকে খুব কাজ করতো আমার পরবর্তীতেও। দেখা গেছে যে হ্যাঁ, এইগুলো আসলে ওয়ার্ক করেছে ছোটবেলার এই জিনিসগুলো ওয়ার্ক তারপর করেছে। কি ধাপে ধাপে কি আপনার রেজাল্ট ভালো হওয়া শুরু করলো? ধাপে ধাপে রেজাল্ট ভালো হওয়া শুরু করলো, ধাপে ধাপে বেশ ভালো হওয়া শুরু করলো, এবং ফাইনালি গিয়ে আসলে ভালো একটা রেজাল্ট করেই বের হলাম ইউনিভার্সিটি থেকে। এরপরে যেটা ছিল যে ওই মানে রেজাল্ট নিয়ে প্রথম দিকে যতটা ওরিড ছিলাম, পরে না আমি আর ওটা নিয়ে ভাবি নাই, কারণ আমার সবসময় মনে হতো যে আমার শেখাটা জরুরি। সো যেটা আগে চলে গেছে সেটা তো গেছেই, এখন আমি শিখছি, আমি ভালো একটা কাজ করছি। তারপর দেখা গেছে যেহেতু রেজাল্ট নিয়ে ওরিড ছিলাম না, রেজাল্ট ভালো হওয়া শুরু হলো। তারপর কি হলো? তারপর তো আসলে এখন কাজের জায়গাটায় আসলে চলে আসতে হলো। হ্যাঁ, পাশ করে কি ভাবছিলেন, কি করবেন? আচ্ছা, এটাও বেশ মজার ছিল। আমি যখন পাশ করলাম, আমার পাশ করার পর আমি চলে আসলাম, তখন আমাদের রেজাল্ট হয়নি। পাশ করার পরে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে এসে আমার থিসিসটা ছিল একটা হেরিটেজ সাইটে। আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে আমাদের হেরিটেজটা, হ্যাঁ, জমিদার বাড়িটা কিন্তু আমাকে খুবই অ্যাট্রাক্ট করতো। তো পরবর্তীতে আমার একটা হেরিটেজ সাইটে আমার একটা থিসিস ছিল, আরবান রিজেনারেশন ছিল বেসিক্যালি। ওটা একটা হেরিটেজ প্রপার্টিকে ঘিরে 11 শিব মন্দির, ওটাকে ঘিরে একটা আরবান রিজেনারেশন, এরকম একটা প্রজেক্ট ছিল। তো এই প্রজেক্টটা যখন আমি শেষ করলাম, শেষ করে ঢাকায় ফিরলাম, তো আমি জাস্ট একজনকে একটু নক দিয়েছিলাম যে আমি ঢাকায় এসেছি। উনি হচ্ছে হেরিটেজ নিয়ে কাজ করতেন, সাথে সাথে আমাকে একটা অ্যাড্রেস দিয়ে বললেন যে তুমি একটু ওখানে যাও, আচ্ছা, গিয়ে কথা বলো। কথা বলার পরেই শুনলাম যে ওনারা আসলে আর্কিটেক্ট খুঁজছেন। তখন আমার রেজাল্ট পাবলিশ হয়নি, আমি জাস্ট আমাদের বলে জুরি, ফাইনাল জুরিটা। কত সালের কথা এটি? 2012, হ্যাঁ, সেপ্টেম্বরে আমি জয়েন করি জবে। তো ওটা আসলে ওই জবটা প্রথম জব, ঠিক আছে, কিন্তু ওভাবে আসলে আমি কাজ ওখানে করতে পারিনি বা করিও নি। আমার একটা ফ্রেন্ড আরেকটা ফার্ম ফোরোলস, ওখানে চাকরি করতো, সে আমাকে বলল যে তুই একটু আয় ঘুরে যা, জাস্ট কয়েকদিন বাদেই। তো আমি গেলাম, যাওয়ার পরে আমার মেন্টর বলি, উনি আমার ইউনিভার্সিটির শিক্ষকও ছিলেন খুব অল্প সময়ের জন্য আসলে, স্যার, তো আহমেদ ইমতিয়াজ খান স্যারের সাথে দেখা হলো অফিসেই। স্যার আমাকে বললেন যে নতুন পাশ করেছো, মানে প্রথম কথাই ছিল নতুন পাশ করেছো। বললাম জি স্যার। বললেন আসো আমার সঙ্গে। আচ্ছা, গেলাম স্যারের রুমে, যাওয়ার পরে আমাকে একটা প্রজেক্ট বের করে দিলেন, মানে একটা সাইট দিলেন আর কি। সাইট দিয়ে বললেন এটার এফএআর এরকম, মানে কিভাবে কি এটি হবে, তো এটা ডিজাইন করে ফেলো। আমি আসলে খুবই হতবাক হওয়ার মতন, যে আমি তো আসলে চাকরি বা ওই রিলেটেড কোনো ইস্যুজের জন্য আসা বা কোনো কিছু আমার হয়নি। তো তখন স্যার আমাকে বললেন যে হ্যাঁ, তুমি জয়েন করে ফেলো, জয়েন করে এটা শুরু করে দাও, এই সাইটটা আছে, নতুন সাইট এসেছে, তুমি এটাতে কাজ করা শুরু করে দাও। শুরু করে দিলাম। আচ্ছা, শিক্ষকরা আসলে এমনই, যে যারা পাশ করে বের হয় বা শিক্ষার্থীদের প্রতি কিন্তু তাদের এক ধরনের দুর্বলতা কাজ করে, যে আসলে তাদের মনের ভাষাটা শিক্ষকরা পড়তে পারেন।
কারণ তিনি তো একটা সময় সেই সময়টা পার করে এসেছেন। একদমই তাই। তারপর আপনি কি সেখানে কাজ করা শুরু করলেন? আমারও তাই জানার ইচ্ছে, ওখানে কাজ করছেন? হ্যাঁ, স্যারের সাথে কাজ করা শুরু করলাম। ওখানে ওনারা দুজন পার্টনার ছিলেন, দুজন আর্কিটেক্ট। তো ওয়াহিদ আসিফ এবং আহমেদ ইমতিয়াজ খান, দুজন স্যারের সাথেই কাজ করা শুরু করলাম। কাজ করতে করতে যেটা হলো, খুবই ওখানেও একটা পরিবার তৈরি হয়ে গেল। ওটাকে আমি একটা সময় বলতাম যে এটা আমার সেকেন্ড হোম। মানে কাজ, একটা জিনিস শিখে আসা আমাদের ইউনিভার্সিটিতে, আর যখন আমরা প্র্যাকটিক্যালি কাজ করি দুটোর মধ্যে বেশ তফাৎ আছে। হ্যাঁ, দুটোর মধ্যে যে পার্থক্যটা সেটা হচ্ছে এটা প্র্যাকটিক্যালি বিল্ড হবে। এখানে আসলে অনেক বেশি কিছুর সুযোগ নাই, মানে স্পেসিফিক হতে হবে। অনেক বেশি কিছু বলতে ভাবনা টাবনা তো থাকতেই হবে, আমাদের একটা কনসেপ্ট থাকতে হয়, চিন্তা থাকতে হয় কাজ করার জন্য কিভাবে করতে যাচ্ছি। একই সাথে এখন নতুন একটা মাত্রা জুড়ে দেয়, সেটা হচ্ছে আপনার ক্লায়েন্ট, আপনি কার জন্য কাজ করছেন, তার চাওয়াটা একই সঙ্গে আপনাকে রিজনেবল হতে হবে। সো এই বিষয়গুলো, এই দক্ষতাগুলোকে আসলে অর্জন করতে হবে, শিখতে হবে। এই অনেকগুলো বিষয় কাজ করে, সেগুলোই শিখছিলাম, কাজ করেছি। শিখতে শিখতেই বড় কাজগুলো, বড় প্রকল্পের সাথেও ওনারা ইন্ট্রোডিউস করেছেন। খুব ছোট, তারপরও দেখা গেছে যে বড় প্রজেক্টের সাথেও স্যার সাহস করে বলেছেন যে করে ফেলো। এভাবে করে আসলে কাজ 2 বছর ওখানে আমি কাজ করি, প্রথম 2 বছর। তারপরে যদি আমি আমার কর্মজীবনের কথাই বলি, যে কর্মজীবনে এরপরে নতুন মোড় আসলো ইউনিভার্সিটি। আমি কোনোদিনই ভাবিনি আমি শিক্ষক হব, কারণ আমি প্রথম যখন ইউনিভার্সিটিতে বললাম যে প্রথম প্রজেক্টটা যেটা ছিল সেটা হচ্ছে আমি লোয়েস্ট গ্রেড পেয়েছিলাম। আমি একেবারেই ভাবিনি যে ওখান থেকে আমি টিচিংয়ে আসবো কখনো। হঠাৎ করে একটা কল পেয়েছিলাম স্টেট ইউনিভার্সিটি থেকে। তো ওখান থেকে যখন কল আসলো তখন আহমেদ ইমতিয়াজ খান স্যারের কথা বলছি, স্যারের কাছে কিভাবে বলবো, আমি কাজুমাজু হয়ে গেলাম যে স্যার এরকম একটা তো অফার পেয়েছি, এখন কি করব। তখন স্যার আমাকে বললেন অবশ্যই তুমি ক্যারিয়ারে ওদিকটাতেই নাও, তুমি একটা প্র্যাকটিসের সুযোগ পাবে। তো টিচিংয়ে তোমার একটা ক্যারিয়ার তৈরি হলো, তুমি একই সাথে প্র্যাকটিস করবে, আমি তোমাকে অনুপ্রাণিত করছি এবং তুমি অবভিয়াসলি এখানে জয়েন করবে। তারপরেই শুরু হয়ে গেল নতুন আরেকটা জীবন। মানে আপনি কি উপভোগ করছিলেন শিক্ষকতার জীবন? অবশ্যই উপভোগ করছিলাম। মানে প্রথমে তো একটা দ্বিধা কাজ করছিল যে আমি তো কখনো ভাবি নাই যে টিচার হব, তারপরও আমি শুরু করলাম। কেমন করে যেন একটু সাহস পেয়ে গেলাম আর কি, শুরু করে দিলাম পড়ানো। তো প্রথম দিক থেকেই আর কি ভালো লাগা কাজ করছিল। অনেক অনেক ছেলে মেয়ে একসঙ্গে ভর্তি হয়, আসে, তারা শিক্ষককে কিভাবে ভাবে, আমি কিভাবে ভাবতাম, এই জিনিসগুলোকে নিয়ে না একটা ভালো লাগা কাজ করতে থাকে। আরেকটা জিনিস কাজ করতে থাকে, সেটা হচ্ছে যে ক্লাসে যে সবচেয়ে পেছনের বেঞ্চে বসে আছে, যে আসলে হাত টাচ্ছে কি করবে, তার সবচেয়ে বেশি সাপোর্ট দরকার হয় একজন শিক্ষকের। একদম, কারণ আমি আমার প্রথম প্রজেক্ট থেকে বুঝেছিলাম যে একটা শিক্ষকের সাপোর্ট আসলে কতটা জরুরি ওই সময়ের, যে আসলে বুঝতে পারছে না যে সে আসলে কি করবে। তো যারা ভালো করছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই টিচারদের অবদান থাকে, তাদের যে গাইডলাইন্সগুলো থাকে, কিন্তু যে মানুষগুলো পেছনে পড়ে আছে, পিছিয়ে পড়ে আছে, তাদেরকেও সাহস দেওয়ার, তাদেরকে অনুপ্রাণিত করার একটা সুযোগ থাকে। প্রকৃত শিক্ষক কখনোই কাউকে অবমূল্যায়ন করেন না, তিনি কখনোই না। দুর্বল শিক্ষার্থীর জন্য কিন্তু আসলে তিনি সময় রাখেন, তাই না? তারপর সেখানে কয় বছর ছিলেন? আমি ওখানে 4.5 বছর কন্টিনিউ করলাম। ওখানে স্টুডেন্ট মেন্টরিং করতাম রেগুলার, মানে পড়ানোর পাশাপাশি। তারপরে আমি জয়েন করলাম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। ওখানে কত সালে? 2019 সালে আমি জয়েন করি। ওখানে জয়েন করার পর ওখানে প্রথম ব্যাচ শুরু হলো, প্রথম আর্কিটেকচার ডিপার্টমেন্ট শুরু হলো। আমি ওখানকার প্রথম শিক্ষক হিসেবে জয়েন করলাম ডিপার্টমেন্টের। তো অনেকটা নিজের মতন করে গুছিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল, বড় রকমের একটা চ্যালেঞ্জ, দায়িত্ব ছিল। হ্যাঁ, দায়িত্ব অনেক ছিল। এখন তো আপনার দায়িত্ববোধের জায়গাটা আরো বেশি বেড়েছে, এখন আপনি বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছেন। বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি। আমার প্রথম ব্যাচের ছাত্রছাত্রীরা বেরিয়েছে, তো আমি বলি যে ওরা আমার প্রথম সন্তান, কারণ ওদের প্রথম দিন থেকে আমারও যাত্রাটা প্রথম দিন ছিল ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, ওদেরও প্রথম যাত্রা, প্রথম দিন ওখানে। সো সেই হিসাবে করে ওরা প্রথম বেরোলো যখন, সে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আসলে, এটা শিক্ষকদের যেটা হয়। চমৎকার। এবং এর পাশাপাশি আপনি আপনার স্বপ্নের প্রতিষ্ঠান চতুষ্কোণে কাজ করছেন। চতুষ্কোণ নিয়ে একটু ছোট্ট করে শুনি। চতুষ্কোণ আমরা শুরু করি 2015 সালে। হ্যাঁ, 2015 সালে আমরা চতুষ্কোণ শুরু করি। আমি এবং আমার হাজবেন্ড, আমরা দুজন মিলে আমাদের ফার্মটাকে রূপ দেই। তো সেখানে আমরা কাজ করছি, সেখানে রেসিডেন্সিয়াল প্রজেক্টের পাশাপাশি নানান ধরনের প্রজেক্ট নিয়ে আমাদের
কাজ রয়েছে। চতুষ্কোণ তো শুরু হয়েছে 2015 সালে আমাদের আচ্ছা। কাজ শুরু হয়েছে চতুষ্কোণের। কি কি কাজ করা হতো একদম শুরুর দিককার কাজ থেকে? শুরুর দিকের কাজগুলো আমাদের রেসিডেন্সিয়াল প্রজেক্ট মানে অ্যাপার্টমেন্টস যেগুলো সেটা দিয়ে আমাদের শুরু হয়। আর আমরা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউটের কিছু রিসার্চ প্রজেক্টে, পাট গবেষণা ইনস্টিটিউটের রিসার্চ বিল্ডিং যেটা ছিল ওখানকার বেশ কিছু কাজ আমরা করেছি। ওখান থেকে বেসিক্যালি আমাদের শুরুটা। তারপর দেখা গেছে যে অনেক ধরনের রেসিডেন্সিয়াল প্রজেক্ট, আপনার একক পরিবারের যেই বাড়িগুলো আছে সেই বাড়ি, হ্যাঁ সেগুলো করা হয়। আর দেখা গেছে যে ইন্টেরিয়র ডিজাইনও আমরা করি, একই সঙ্গে ইন্টেরিয়র ডিজাইনও আমরা করি। এমনি আলাদা করে যদি বৈশিষ্ট্যতার কথাই জিজ্ঞেস করি, কোন কোন বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখতেন আপনারা যখন কাজগুলো করেন আমরা কোনো প্রকল্পের ক্ষেত্রে? হ্যাঁ, যখন আমরা কাজ শুরু করি তখন আসলে দেখা যায় যে একটু আগে আমি বলেছি যে কাজ করতে গেলে কাদেরকে নিয়ে আমি কাজ করছি, কার জন্য আমি কাজ করছি, সেই বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। কোথায় কাজ করছি সেই প্লেসটাকে আমাকে মানে সেই জায়গাটার পরিসরটা কেমন সেটাকে ভাবতে হয়। তার আনুষঙ্গিক আশেপাশে কি আছে না আছে সেই জিনিসগুলোর কোনো প্রায়োরিটি এখানে আমাকে দিতে হবে কিনা সেটাকে আমার ভাবতে হয়। একই সঙ্গে অ্যাস্থেটিক্স যেটা আছে সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং আমি বলবো ফাংশনালিজম, ফাংশনাল হচ্ছে কিনা। আমি শুধুমাত্র অ্যাস্থেটিক দিক থেকে একটা বিল্ডিং তৈরি করছি, একটা স্পেস তৈরি করছি, এটা ওয়ার্কেবল না। যে কোনো একটা কাজ যখন আমরা করি তখন সেটাকে অবশ্যই ফাংশনাল হতে হবে, সেটার ব্যবহার উপযোগিতা যেটা, যে মানুষগুলো এটাকে ব্যবহার করছে তার জন্য এটা কমফোর্টেবল হতে হবে, কমফোর্টের একটা জায়গা হতে হবে যাতে সে সারা জীবন মনে রাখে, সারা জীবন কমফোর্ট যেটা স্বস্তি যেন নিয়ে সে বাঁচতে পারে ওই জায়গাটাতে। এই দিকগুলোকে আমরা সবসময় খেয়াল রাখি। পরিবেশগত দিকটা আসলে কিভাবে আপনারা মাথায় রাখেন আপনাদের কাজ করার ক্ষেত্রে? পরিবেশগত দিকটা যেটা হচ্ছে যে আশেপাশের যে পরিবেশ সেটা তো ভীষণই গুরুত্বপূর্ণ যে কোনো প্রজেক্টের ক্ষেত্রেই যখন আমরা কাজ করি তখন সেটার। এবং ধরেন অনেক সময় হয় যে গাছপালা কেটে ফেলে সব একাকার করে আমরা একটা প্রজেক্ট করি, এরকম ব্যাপার না আর কি। কোথাও যদি কোনো ধরনের এরকম ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে সেটাকে রেখে এবং আশেপাশে পরিবেশকে দূষণ করছে না, পরিবেশের সাথে মার্চ করে যাচ্ছে, এরকমভাবেই আমরা চিন্তা করি যে যে কোনো পরিবেশগত উপাদান যেগুলো আছে সেগুলোকে নিয়ে কিভাবে কাজ করা যায়। এমন অনেক সময় হয় যে ক্লায়েন্টের মতামতের সঙ্গে সাংঘর্ষিক কিছু হয় না? হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম যে অনেক সময় এমন হয় যে আমরা যেটা চিন্তা করছি সেই চিন্তাটা হয়তো ক্লায়েন্টের মতের সাথে মিলছে না। তখন বেশ কয়েকবার বসতে হয় তার সঙ্গে, তাকে বোঝাতে হয়, একটা মাঝামাঝি একটা জায়গায় কখনো কখনো আসতে হয় যে হ্যাঁ আপনার এই জিনিসটা আমি মেনে নিচ্ছি কিন্তু এটাকেও আপনার একটু প্রায়োরিটি দিতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা বুঝতে পারে এই জিনিসগুলো। আবার দেখা যায় যেহেতু আমি একটু রিসার্চের সাথেও একটু রিলেটেড আছি, মানে শিক্ষকতা যেহেতু করি, সো ওই জিনিসগুলোর এক্সাম্পল মাঝে মধ্যে আমি নিয়ে আসি, তখন দেখা যায় যে এটা কাজ করে। আর আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে দেখি যে ভীষণ ঘন বসতিপূর্ণ একটি জায়গায় আসলে আমরা বাস করছি এবং ভূমিকম্প প্রবণ এরিয়াও বলা যায়, কারণ আমরা কিছুদিন আগেও দেখলাম যে প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছে ভূমিকম্পে, যেটা আসলে খুবই নেতিবাচক একটা ভবিষ্যতের ইঙ্গিত দেয়। সেক্ষেত্রে আসলে আপনারা আপনাদের জায়গা থেকে কিভাবে ভূমিকা পালন করছেন বা স্ট্রাকচারাল যে ডিজাইনগুলো থেকে শুরু করে? আচ্ছা, ভূমিকম্পের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ঢাকা শহরে ভীষণ ঘনবসতিপূর্ণ জায়গায় আছি, তার মানে আমার নিচে মাটির যে লেভেলটা তার যে স্ট্রেংথ সেটা কোথায় কেমন আছে যখন আমরা কাজ করি তখন প্রথমে আমাদের সেই সয়েল টেস্টটা করে নিতে হয় যে ওই জায়গাটা সয়েল কন্ডিশনটা কীরকম। তো প্রথমে আমরা যখন সয়েল কন্ডিশনটা নেই তারপর আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যিনি থাকেন তার সঙ্গে আমাদেরকে আলাপ করতে হয়, বসতে হয়। যেহেতু আর্কিটেকচারে আসলে অনেকগুলো ইঞ্জিনিয়ারের সাথেই আমাদের কাজ করতে হয়, অনেকের সাথেই বসতে হয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্ট্রাকচার। আমরা হয়তো এটার একটা রূপ দিচ্ছি কিন্তু এটার স্ট্রাকচার যে স্ট্যাবিলিটি বা এই যে যেটা বললেন যে ভূমিকম্পের যে ব্যাপারটা, এই জিনিসগুলোকে নিয়ে তখন আমাদের বসতে হয় যে আমি এত তলা একটা বিল্ডিং তৈরি করতে চাচ্ছি, সো এটার জন্য কি ধরনের মেজার আমাকে নিতে হবে, কি ধরনের বা ভূমিকম্প প্রবণ যদি জায়গা হয় আমরা দেখি যে কোন বিভিন্ন স্কেল আছে, বিভিন্ন জায়গার ঢাকা শহরেরই ভাগ আছে, কতগুলো জায়গা আছে যেটা ভূমিকম্পের জন্য বেশ আমরা বলি যে ঝুঁকিপূর্ণ, ওরকম কোনো জায়গায় করছি কিনা, বা এমন একটা জায়গা দেশের মধ্যে অন্য একটা জায়গায় যেখানে আসলে ভূমিকম্পের অতটা ঝুঁকি নাই সেরকম যদি হয়। আবার কি টাইপের বিল্ডিং করছি, সেটার মেটেরিয়াল কি সেটাও আমরা চিন্তা করি ভূমিকম্পের জন্য, যে ভূমিকম্পে আসলে কোন ধরনের মেটেরিয়াল ইউজ করলে অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে,
যদি ভূমিকম্প প্রবণ জায়গা হয় তখন দেখা যায় যে মেটেরিয়াল নিয়ে চিন্তা করা হয়। তারপর দেখা যায় কলামের ক্ষেত্রে কিছু বিষয় আছে, মানে এগুলো আসলে অনেক বেশি ডিটেইল, সেই ডিটেইলে যাচ্ছি না। অনেকগুলো প্যারামিটার আছে, সেই প্যারামিটারগুলোকে আমরা যেমন শর্ট কলাম, লং কলাম, এই টাইপের বেশ কিছু বিষয় আছে। ক্যান্টিলিভার আমি কতটা করব, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা ডিজাইন করি। এবং আমরা যতটুকু জেনেছি, যদি ভুল না করি, আপনাদের প্রতিষ্ঠানের মূল মোটো হচ্ছে স্বল্প পরিমাণ জমি সর্বোচ্চ ব্যবহার। হ্যাঁ, এটা আসলে আপনারা কিভাবে নিশ্চিত করেন? স্বল্প পরিমাণ জমির সর্বোচ্চ ব্যবহার যেটা হয় আমাদের মাথা থেকে, যে যখন একটা ক্লায়েন্ট আমার কাছে আসছে, সে আসলে তার জীবনের বলা যায় মোটামুটি সারাটা জীবন ধরে সে একটা সঞ্চিত অর্থ নিয়ে একটা জমি কিনে তার একটা স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে। তখন দেখা যায় যে আমরা যদি সেটার মিস ইউজ করে ফেলি, এমনিতেই জমি স্বল্পতা আছে, ঢাকা শহরে তো খুবই কম জায়গা আসলে এখন, তো সেই জায়গাটা যদি আমরা মিস ইউজ করে ফেলি তাহলে তো আসলে কিছুই থাকে না। সর্বোচ্চ কিভাবে তাকে আমরা কমফোর্ট দিতে পারি, সর্বোচ্চ ব্যবহারটা কিভাবে করতে পারি, ইভেন ভেতরের যে ফাংশনাল ডায়াগ্রামটা সেটা এমনভাবে দুভাবেই করা যায়। একভাবে করলাম, অনেক জায়গা নষ্ট হলো, আবার এমন একটা উপায় আমি ফাংশনটাকে মানে অর্গানাইজ করলাম, অর্গানাইজেশনের জন্যই ওটা ইউজেবিলিটি অনেক বেড়ে গেল। আচ্ছা, সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে ডিজাইন করি। বাহ, একটু বর্তমান কাজগুলো নিয়ে জানতে চাই, কি কি প্রজেক্টের সঙ্গে যুক্ত আছেন বা সামনে কি কি কাজ করছেন? বর্তমানে আমরা কাজ করছি বসুন্ধরাতে, বেশ কিছু রেসিডেন্সিয়াল প্রজেক্টের সাথে কাজ করছি। একক বাড়ির কাজ চলছে, বেশ কয়েকটা জায়গায় একক বাড়ির কিছু কাজ চলছে আমাদের। এবং যেটা বললাম যে আমাদের ফোকাসটা অনেক বেশি রেসিডেন্সিয়াল প্রজেক্টগুলোতে। তো বসুন্ধরাতে বেশ কিছু রেসিডেন্সিয়াল প্রজেক্ট আমরা চলছে, কোনো কোম্পানির নাম বলছি না, বেশ কিছু কাজ আসলে বসুন্ধরাতে চলছে এখন, এবং পাইপলাইনে আগামীতেও কিছু কাজের সম্ভাবনা রয়েছে, যেটা একটা হোটেল প্রজেক্টের সম্ভাবনা রয়েছে সামনে। চমৎকার, সবকিছুই আসলে সামলাচ্ছেন খুব চমৎকারভাবেই। আপনার কাজ, আপনার পড়াশোনা থেকে শুরু করে শিক্ষক জীবন এবং পরবর্তীতে কর্মজীবনও নানান ব্যস্ততা রয়েছে, কিন্তু তারপরেও দিন শেষে আমাদের নারীদের আরও একটা বড় দায়িত্ব থাকে, আমাদের পরিবার, আমাদের সংসার। তো সেই সব কিছু মিলেই আসলে কেমন চলছে এখনকার দিন সেটা শুনতে চাই। আচ্ছা, যেটা বললেন যে আসলে আমার ইউনিভার্সিটি, তার মানে পড়ানো, শিক্ষকতা, একই সঙ্গে পাশাপাশি দেখা যায় যে আমার অফিস, তার সাথে নিজের পড়াশোনা, নিজের রিসার্চ। আমি মোটামুটি রিসার্চের সাথে সম্পৃক্ত, দেশ বিদেশে দেখা যায় যে রিসার্চ পেপার প্রেজেন্টেশন এগুলোতেও যেতে হয়। তো এই সব কিছু সামলেও যেটা বললেন যে একটা ফুল টাইম জব হচ্ছে পরিবারকে সামলানো, একটা মেয়ে হিসাবে এটা আমি এনজয় করি। আমি আসলে ভীষণ রকম এনজয় করি। বাসায় যেটা হয়, আমার হাজব্যান্ড সাইফুল আনাম, সেও যেহেতু একজন আর্কিটেক্ট, হ্যাঁ, দুজনে আমরা যেহেতু স্থপতি পরিবার হলে দুজনের বোঝাপড়াটা বেশ সুন্দর আমাদের মধ্যে। আমি বলবো এই বোঝাপড়ার জন্য আমাকে কখনো কোথাও আটকাতে হয়নি। আমি বলেছিলাম যে আমি ছাত্র জীবনের কথা বলেছিলাম যে স্বাধীনতা পেয়েছি, আমি বলবো যে পরবর্তী জীবনটা, এখনকার এই সময়টায় আমি তার থেকে অনেক বেশি স্বাধীনতা উপভোগ করি, এবং তার সেই মানসিকতার জন্য। সুতরাং সংসার নিয়ে কখনো আমাকে হাতড়াতে হয়নি, আসলে মানে বাধা পেতে হয়নি যে সংসারের জন্য কোনো কিছু আমি করতে পারছি না, এ ধরনের সিচুয়েশন আমি কখনোই ফেস করি নাই আর কি। তো সবকিছুকে সামঞ্জস্য রাখতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। তাই একদমই তাই, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যেমনটি আপনি বলছিলেন যে স্বাধীনতা পেলেই আসলে মানুষ আলো ছড়ায়, যেমনটি আপনি আসলে ছড়িয়ে যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, সময় দিয়েছেন আমাদেরকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনকে অনেক ধন্যবাদ, রাঙা সকালকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে যারা শুনছিলেন।